এতক্ষণ হয়তো তোমরা থাম্বনেইলে দেখেই নিয়েছো যে অনির্দিষ্ট সমাকল বা ইনডিফিনাইট ইন্টিগ্রাল নিয়ে আমরা আলোচনা করব তার এমসিকিউ নিয়ে এই ভিডিওতে। কিন্তু অনির্দিষ্ট সমাকল শুরু করা হলো তার মানে এই না যে আমাদের দ্বিতীয় ক্রমের অন্তকলজ যেটা চলছিল সেটা বন্ধ হবে। দ্বিতীয় ক্রমের অন্তকলজ যেমন পার্ট ওয়াইজ চলছিল, যতক্ষণ না পর্যন্ত সেই চ্যাপ্টারটা শেষ হচ্ছে ততক্ষণ এমনভাবেই চলতে থাকবে এবং তার সাথে অনির্দিষ্ট সমাকলের ভিডিও আসতে থাকবে। তাহলে এমসিকিউগুলো আমরা আলোচনা করব এই ভিডিওতে। ফার্স্টে তোমাদের একটুখানি বলে দিই ইন্টিগ্রেশনের একটা জিনিস। ইন্টিগ্রেশন যদি সিম্পলভাবে বলতে যাই তবে ডেরিভেটিভের উল্টো হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে এখানে একটা টার্মের যখন আমরা ডেরিভেটিভ করি, সাপোজ আমরা ইন্টিগ্রেশন করছি ফাইভের ইন্টিগ্রেশন আমরা এক্ষেত্রে করছি, তাহলে সেই ক্ষেত্রে হবে 5x + c। প্রশ্ন অনেকের হতে পারে যে স্যার এই সিটা কেন হচ্ছে, তো সেই জিনিসটার জন্য একটুখানি আলোচনা করে নিই, আমরা অঙ্কে যাব। আমরা ডেরিভেটিভ করার সময় যদি 5x + 3 এর ডেরিভেটিভ করি তাহলে তার আনসার কী আসে? তার আনসার আসবে এখানে 5x এর ফার্স্টে ডেরিভেটিভ করতে নিলে x এর ডেরিভেটিভ 1 এবং 5 × 1 সেই ধরুন 5, আর 3 হচ্ছে সম্পূর্ণ কনস্ট্যান্ট টার্ম, তার ডেরিভেটিভ ভ্যালু 0, অর্থাৎ বেরোবে 5। আবার যদি আমরা এখানে শুধুমাত্র 5x এর ডেরিভেটিভ করি তাহলে সেই ক্ষেত্রেও তার ডেরিভেটিভ বেরোবে 5। আমি যেমনটা বললাম যে ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের সম্পূর্ণ উল্টো, তাহলে ডেরিভেটিভসে যেটা 5 আসছে সেটা 5x + 3 থেকেও আসতে পারে, আবার শুধুমাত্র 5x থেকেও আসতে পারে। সেই জন্য এই সিটা লেখা হয়, কারণ এই যে 5-এর ইন্টিগ্রেশন করার সময় এই সিটা লেখা হয় এই জন্য, কারণ সি এর ভ্যালু এই ক্ষেত্রে হচ্ছে 3 আর এই ক্ষেত্রে হচ্ছে 0। আশা করি তোমাদের বিষয়টা বোঝাতে পারলাম যে ইন্টিগ্রেশনের এই সি অর্থাৎ ইন্টিগ্রাল কনস্ট্যান্টটা কেন ইউজ করা হয়। তবে চলো এবার আমরা এমসিকিউ এর অঙ্কগুলো সলভ করব। ইন্টিগ্রেশনের ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে যে এন যে কোনো এক্স নিরপেক্ষ ধ্রুবক হলে, অর্থাৎ এখানে এনটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টার্ম, তাহলে ইন্টিগ্রেশন অফ x⁴n কী হবে? তবে চলো করা যাক। x⁴n এর ইন্টিগ্রেশন আমরা এখানে করব। তো ইন্টিগ্রেশনের ফর্মুলা ওয়াইজ কী হয়, ডেরিভেটিভে যেমন আমাদের পাওয়ারটা কমে আসতো আর পাশে চলে আসতো, অর্থাৎ লবের জায়গায় পাওয়ারটা আসতো, ইন্টিগ্রেশনে ঠিক তার উল্টো, অর্থাৎ পাওয়ারটা 1 বেড়ে যাবে এবং হরের জায়গায় যে পাওয়ার ছিল তার চেয়ে 1 যোগ হবে এমনটা। আর যেমনটা আমি বললাম ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সব ক্ষেত্রেই যোগ হবে এরকম। কিন্তু স্পেসিফিক্যালি এই ফর্মুলার ক্ষেত্রে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে। কী জিনিস? যেন n কখনোই -1 না হয়। এবার প্রশ্ন হচ্ছে কেন n -1 হবে না? n -1 হবে না এই কারণে, এই টার্মটা যদি তোমরা দেখো, এই টার্মে x⁴n এর ভ্যালু যদি মাইনাস হয় তাহলে এখানে মাইনাস হলো +1, এতেও এমন কিছু অসুবিধা হচ্ছে না, x⁴0 হলো তার ভ্যালু না হয় 1ই হলো। অসুবিধা হচ্ছে এই নিচে, কারণ এখানে -1 + 1 এলে টার্মটা কী আসবে? উপরে x⁴0 আর নিচে 0, যার মান অনির্ণেয়। সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে শুধুমাত্র এই ফর্মুলার ক্ষেত্রে যে n এর ভ্যালু -1 হলে চলবে না, তবেই x⁴n এর ইন্টিগ্রেশন এমনটা হবে। তাহলে এই অপশানটা কোনটাতে আছে? এই অপশানটা আছে আমাদের অপশান নাম্বার সিতে। তাহলে খেয়াল রাখবে অপশান নাম্বার বি আর সি একই রকম আছে, কিন্তু বি অপশানটা আমরা চুজ করব না, আমরা চুজ করব অপশান সি, কারণ এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান সি। নেক্সট হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন, বলেছে এক্স এর সাপেক্ষে একটা ধ্রুবক কে এর সমাকল হবে। তাহলে চলো একটা ধ্রুবক কে এর সমাকল করা যাক এক্স এর সাপেক্ষে। এমনটা হচ্ছে কে এর সমাকল, তাহলে এক্ষেত্রে কে এর সমাকল কী হবে? kx + c। সি অবশ্যই ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এখানে kx কেন হলো? এটা তো সিম্পল ব্যাপার, তোমরা জানোই কোনো কনস্ট্যান্ট টার্মের সাথে ইন্টিগ্রেশনের সমান 5x হয়, x যুক্ত হয় কনস্ট্যান্ট টার্মের সাথে। এমনটা কেন হয়? কারণ ডেরিভেটিভের উল্টো ইন্টিগ্রেশন আমি তোমাদের আলোচনায় বললাম, আর সেক্ষেত্রেও আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, কারণ ফর্মুলাতেও এটা ডিসকাস করা আছে। তাহলে কে শুধুমাত্র কনস্ট্যান্ট টার্মের ইন্টিগ্রেশন করলে সেটা অ্যান্সার বেরোবে kx + c, যেটা আছে আমাদের অপশন নাম্বার সিতে। তাহলে সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সারও বেরোচ্ছে আমাদের অপশন সি।
3 নম্বর কোয়েশ্চেন বলছে যদি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 6x হয় তবে y এর মান কত। তো উভয় পক্ষ ইন্টিগ্রেশন করা যাক। তাহলে এর ইন্টিগ্রেশন ডিওয়াই ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় y, আর 6x এর ইন্টিগ্রেশন কি হচ্ছে আমরা করেই দেখি। তাহলে এখানে চাইলে তোমরা এটাকে 1 নং সমীকরণ নাম দিয়ে লিখতে পারো যে সমাকলের নিয়ম থেকে পাই y ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এটা, কারণ এই টার্মটা হচ্ছে ডেরিভেটিভ y এর। সুতরাং এর যদি ইনভার্স করতে চাই আমরা তাহলে y এর ইন্টিগ্রেশন হবে এই টার্মটা। তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে, 6x থেকে পাচ্ছি 6x 1 + 1 বাই 1 + 1 প্লাস c, অর্থাৎ 6x² বাই 2 প্লাস c। 2 দিয়ে 6 কে ক্যান্সেল করলে হচ্ছে 3, তাহলে আমাদের অ্যান্সার বের হচ্ছে 3x² প্লাস c। তাহলে y এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 3x² প্লাস c। এখানে কোনো অপশানেই 3x² প্লাস c নেই, যাই হোক অপশন নাম্বার বিতে আছে 3x², এটাই আপাতত আমরা অ্যান্সার ধরছি, কিন্তু অ্যাকচুয়ালি প্লাস সিটা থাকা উচিত ছিল ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা। তাহলে বি হচ্ছে আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার 3x²। sec²x cosec²x এর ইন্টিগ্রেশন করতে বলেছে। বলছে সমকলের অপেক্ষকটি হবে কার অপেক্ষক, tan x এর, sin x এর, cos x এর, না কার অপেক্ষক। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে, ইন্টিগ্রেশনটা করা যাক, তাহলেই জানতে পারবো যে এটা কার অপেক্ষক। চলো করা যাক। এই হচ্ছে আমাদের প্রশ্ন, এর ইন্টিগ্রেশন করব। এবার ইন্টিগ্রেশনে ইউভি প্রসেসে তোমরা এটা করতেই পারো, যদিও ইউভি প্রসেস এখনই অর্থাৎ অনির্দিষ্ট সমাকলে শেখানো হয়নি, তো আমরা ইউভি প্রসেসে করবও না, কারণ সেক্ষেত্রে ম্যাথ বেশ ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা সিম্পলভাবে করব। কীভাবে, sec²x কে আমরা চাইলে ভেঙে নিতে পারি 1 + tan² x বা tan² x + 1। তো এইভাবে ভেঙে নেওয়া যাক sec²x কে। এবার এই টার্ম দিয়ে দুটো রাশিকে গুণ করলে কি কি পাওয়া যাচ্ছে দেখা যাক। গুণ করলে tan² x আর cosec² x থেকে কি পাওয়া যাচ্ছে, tan² x ইন্টু cosec² x, tan² x ইন্টু cosec² x প্লাস cosec² x। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সটে কন্টিনিউ করা যায়। ট্যানকে চাইলে কিসে ভাঙা যায়, ট্যান মানে আমরা জানি সাইন বাই কস, তো সেই হিসেবে tan² কে sin² বাই cos² ভেঙে নিচ্ছি। আর কোসেক হয় 1 বাই কস, সেই হিসেবে এটা 1 বাই sin²। তাহলে আমাদের এখানে পড়ে থাকছে cosec² x dx। তাহলে এখানে sin² আর sin² ক্যান্সেল হয়ে গেলে এখানে পাচ্ছি আমরা 1 বাই cos² অর্থাৎ sec² x প্লাস cosec² x। এমন দুটো টার্মের ইন্টিগ্রেশন আমাদের করতে হবে x এর সাপেক্ষে। এবার sec² x আমরা জানি sec² x এর ইন্টিগ্রেশন হয় tan x, একইভাবে cosec² x এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cot x। এটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হচ্ছে c, লিখে নেবে। তাহলে এটাকে যদি আমরা আরেকটু গুছিয়ে নিই তাহলে পাচ্ছি tan x মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, cot মানে 1/tan। স্পষ্টতই এটা বোঝা যাচ্ছে যে সমাকলটা পাওয়া গেল, অর্থাৎ অ্যান্সারটা tan এর অপেক্ষক। তোমরা ফার্স্ট থেকে দেখতে পারো ম্যাথটা কীভাবে সলভ হলো। তো এখানে কি বোঝা যাচ্ছে যে ট্যানটা হচ্ছে ইন্টিগ্রেশনের অ্যান্সারটা হচ্ছে tan x এর অপেক্ষক। সুতরাং আমাদের 4 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে অপশন নাম্বার এ। 5 নম্বর কোয়েশ্চেনে আমাদের cot² θ ইন্টিগ্রেশন করতে বলেছে থিটার সাপেক্ষে। তাহলে করা যাক। ডাইরেক্ট cot² θ তো কোনো ইন্টিগ্রেশন হয় না, তো আমরা এটাকে ভেঙে নিচ্ছি। আমরা জানি cot θ ইকুয়ালস টু হচ্ছে cosec² - 1, তো সেই হিসেবেই আমরা এটাকে ব্যবহার করব, অর্থাৎ cosec² θ - 1 তার ইন্টিগ্রেশন করব, কারণ cosec² θরও ইন্টিগ্রেশন হয় আর 1-এরও ইন্টিগ্রেশন হয় কনস্ট্যান্ট টার্মে। তাহলে সেক্ষেত্রে cosec² θ আর 1-এ ইন্টিগ্রেশন করার সময় তোমরা চাইলে এইভাবে লিখতে পারো বা ভেঙে লিখতে পারো, কোনো অসুবিধা নেই।
এইভাবে ভেঙে লিখতে পারো। তাহলে কোসেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন আমরা জানি মাইনাস কট থিটা, আর এক্ষেত্রে কনস্ট্যান্ট টার্মের ইন্টিগ্রেশন হবে থিটা, আর একটা ধ্রুবক সাথে যুক্ত হবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। এর দেখা যাক এই অ্যান্সারটা কত নম্বর অপশনে আছে। 5 নম্বর কোয়েশ্চেন, অপশন নাম্বার ডিতে আছে এই অ্যান্সারটা। তোমরা যদি দেখো তাহলে আমাদের 5 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট হচ্ছে 6 নাম্বার, বলছে সাইন স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন করতে আমাদের। অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন না, বলছে সমাকলের মান নির্ণয় করার জন্য যে সূত্রের সাহায্য নিতে হবে সেটা জানতে চেয়েছে। অর্থাৎ সাইন স্কোয়ার এক্স যে টার্মটা, আমরা তো অনির্দিষ্ট সমকলের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করেই সাইন স্কোয়ার এক্সের ভ্যালু বের করতে পারবো না, কিন্তু এই সাইন স্কোয়ার এক্সকে কোনো একটা সূত্র ব্যবহার করে এমন কোনো রাশিতে আনতে পারবো যেখান থেকে আমরা সেই রাশিটা থেকে সমাকল বের করতে পারবো। সেটার কথা এখানে বলা হয়েছে যে কোন সূত্রটার এখানে হেল্প নিতে হবে। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা। যেমনটা আমি আগেও বললাম যে এক্ষেত্রে ফর্মুলা ফেলা যাচ্ছে না, ইন্টিগ্রেশনের কোনো রকম ফর্মুলাই পড়ছে না, কিন্তু আমরা cos 2 থিটার একটা ফর্মুলা জানি। cos 2 থিটা ইকুয়ালস টু হয় 1 মাইনাস 2 cos স্কোয়ার থিটা। এখান থেকেই পাওয়া যায় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এখান থেকেই পাওয়া যায় যে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস cos 2 থিটা বাই 2, অথবা 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু এটা। এই ফর্মুলাটা যদি আমরা ব্যবহার করি তাহলে কোনো রকম স্কোয়ার টার্ম থাকবে না, বরং একটা সিম্পল টার্ম চলে আসবে যেটাকে আমরা ফর্মুলায় ফেলতে পারবো। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কোনটা সাহায্য করছে? এক্ষেত্রে আমাদের এই cos 2 থিটার এই ফর্মুলাটাই সাহায্য করছে। কিভাবে? আমি অঙ্কটা সলভ করেই তোমাদের দেখাই। সাইন স্কোয়ার 2x আছে, আমাদের 2 সাইন স্কোয়ার এক্সের প্রয়োজন, সেই জন্য একটা বাই 2ও নিয়ে নিলাম, যে রাশিটাকে এমনটা দেখাচ্ছে। এবার এখানে যদি আমি ফর্মুলা ফেলি উপরে 1/2টাকে আলাদা করে নিয়ে, তাহলে সেই ফর্মুলা আমি এখানে 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলাটা ফেলতে পারি। অর্থাৎ 1 মাইনাস cos 2 থিটা, এক্ষেত্রে হবে 1 মাইনাস cos 2x। তাহলে খুব সহজেই আমি এই টার্মটার ইন্টিগ্রেশন করতে পারবো। আশা করি তোমাদের বিষয়টা বোঝাতে পারছি। ইন্টিগ্রেশন করলে কি হবে? 1 এর ইন্টিগ্রেশন x, cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x বাই 2, আর তার সাথে আমাদের কনস্ট্যান্ট টার্ম যোগ হবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই সাইন স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন অর্থাৎ সমাকল করার জন্য আমার কার সূত্রের হেল্প নিতে হলো? এই সূত্রটার, cos 2 থিটার সূত্রের হেল্প নিতে হলো, বা আমি বলতে পারি cos 2x সূত্রের হেল্প নিতে হলো, যেটা এখানে এলো। তাহলে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে cos 2x, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে আমার 6 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার। আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি। এই ছিল অঙ্কটা। 7 নম্বর কোয়েশ্চেনে আমাদের সাইন এক্স ডিগ্রির ইন্টিগ্রেশন করতে বলেছে, কিন্তু খেয়াল রাখবে ইন্টিগ্রেশনে কখনোই ডিগ্রি অর্থাৎ কোণের ষষ্ঠিক পদ্ধতিকে অ্যালাউ করা হয় না, বৃত্তীয় পদ্ধতি দিয়েই করতে হয়। সেই জন্য আমরা কি করব, এই যে এই অঙ্কগুলো তোমরা দেখছো, এই যে এক্স আছে, এটা কিন্তু সবসময় রেডিয়ানে আছে। তো আমাদের উদ্দেশ্য ফার্স্ট থাকবে এই ডিগ্রিটাকে রেডিয়ানে করে নেওয়া, তারপর ইন্টিগ্রেশন করা। তবে চলো করা যাক। আমরা জানি ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের রিলেশন ওয়াইজ 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান, অর্থাৎ এই ক্ষেত্রে এক্স ডিগ্রি ইকুয়ালস টু আমরা করতে পারি, পাই রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রির ভ্যালু। সেই হিসেবে আমি এক্স ডিগ্রি বা প্রথমে 1 ডিগ্রি বের করে নেওয়া যাক। 1 ডিগ্রি ইকুয়ালস টু কী দাঁড়ায়? পাই বাই 180 রেডিয়ান। তাহলে এক্স ডিগ্রি ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে? এক্স রেডিয়ান, এক্স পাই রেডিয়ান বাই 180। তাহলে আমরা এক্স ডিগ্রিটাকে এটা দিয়ে রিপ্লেস করে নিয়ে আমাদের ইন্টিগ্রেশনটা কন্টিনিউ করব। তাহলে আমাদের এখানে সাইন এক্স পাই বাই 180, তোমরা জানো রেডিয়ান চিহ্ন না দিলেও চলে, কারণ কোনো চিহ্ন যদি না দিই তার অর্থ ওটা রেডিয়ানে আছে, এমনটা। তাহলে করা যাক। আর সাইনের ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস কজ এক্স। তো এক্ষেত্রে হবে আমার মাইনাস কজ, এই গোটা টার্মটাকে যদি আমি এম মনে করি, কারণ তোমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলায় তোমরা এমনটা দেখেছো যে সাইন এম এক্সের ইন্টিগ্রেশন হয় মাইনাস কজ এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি, এমনটা। তো এই সূত্রর মতো এটাকে যদি ভাবতে যাই, তাহলে আমার এই টার্মটাকে অর্থাৎ এই টার্মটাকে পাই বাই 180, এই টার্মটাকে আমাদের এম ভাবতে হবে, তাই না কি?
তাহলে সেই হিসেবে যদি আমি এই ফর্মুলায় চলি, তাহলে আমরা এখানে হচ্ছে cos m অর্থাৎ π/180 সাথে x ও mx ডিভাইডেড বাই m অর্থাৎ π/180 প্লাস c, এমনটা হবে আমার এই টার্মের ইন্টিগ্রেশনের অ্যান্সার। আশা করি সবাইকে বোঝাতে পারছি আমি বিষয়টা। সাইন mx এর ইন্টিগ্রেশন কী হয়, মাইনাস cos mx বাই m, এমনটা। এবার cos mx এই টার্মটাকে পুনরায় যদি আমি ডিগ্রিতে আনতে চাই, ডিগ্রিতে আনার উদ্দেশ্য হচ্ছে এই যে তোমাদের যে অপশানগুলো আছে 7 নম্বরে, সেই অপশানগুলো প্রত্যেকটাই ডিগ্রিতে আছে, তাই এটাকে আমরা ডিগ্রিতে আনতে চাইলে আবার আনতেই পারি, কারণ এক্স ডিগ্রি ইকুয়ালস টু যদি এক্স পাই রেডিয়ান বাই 180 হয়, তবে এক্স পাই রেডিয়ান বাই 180 ইকুয়ালস টু এক্স ডিগ্রি হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস কস এক্স ডিগ্রি, আর এই টার্মটা উল্টে গেলে কি হবে, এই টার্মটা উল্টে গেলে হবে 180 বাই পাই প্লাস সি, এমনটা। এই অ্যান্সারটা আছে তোমাদের অপশন নাম্বার সিতে। তাহলে 7 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। অঙ্কটা কীভাবে আমরা সলভ করলাম, এইভাবে সিম্পল, আর এইটা ইউজ করা হলো ষষ্ঠিক আর বৃত্তীয় মানের রিলেশনটা। আমাদের ফাইনাল অ্যান্সার হলো এটা। 8 নম্বর কোয়েশ্চেন বলেছে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে 2^3x এর। তো এই ক্ষেত্রে আমাদের অনির্দিষ্ট সমকলের সিম্পল একটা ফর্মুলা আছে। যখন আমরা a⁴x এর ইন্টিগ্রেশন করি, তার অ্যান্সার কি আসে, অ্যান্সার এমনটা আসে a⁴x বাই log a প্লাস সি, সিম্পল এমনটা আসে অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রেও আমরা সেইভাবেই করি। এ ছিল এখানে কনস্ট্যান্ট, আমাদের এখানে ধরে নিই আমাদের কনস্ট্যান্ট হচ্ছে 2 এর কিউব 2^x dx। একদম আমি এর সাথে কম্পেয়ার করার জন্য রাশিটাকে এইভাবে সাজালাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের এ হচ্ছে 2 এর কিউব, আর এক্স তো এক্স যেমনটা আছে তেমনটাই। তাহলে খুব সহজেই আমরা অ্যান্সারটাও করতে পারবো 2 এর কিউব 2^x ডিভাইডেড বাই log 2 এর কিউব প্লাস সি, এমনটা। লগের নিয়ম অনুসারে কোনো কিছু পাওয়ার থাকলে সেটাকে সামনে আনা যায়। তাহলে আমি নিচের টার্মটাকে এইভাবে 3টাকে আগে আনলে 3 log 2 হতে পারে, আর উপরে এই পাওয়ারটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 2^3x। তাহলে এই হচ্ছে আমার 8 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার। ফার্স্ট থেকে যদি দেখতে চাও তাহলে এমনভাবে করলাম আমরা অঙ্কটা, সিম্পল ছোট্ট অঙ্ক। এবার দেখতে হবে এই অ্যান্সারটা আমাদের কত নম্বর অপশানে আছে। 8 নাম্বার কোয়েশ্চেন আছে হচ্ছে এই অ্যান্সারটা আমাদের অপশন নাম্বার, আমাদের বি নাম্বার অপশানে এই অ্যান্সারটা আছে। তাহলে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন বি। 9 নাম্বার কোয়েশ্চেন বলেছে আমাদের ইন্টিগ্রেশন বের করতে e⁵ log x। তো আমরা এই টার্মটাকে এইভাবে বানিয়ে নিই না কেন, log এর ক্ষেত্রে এখানে যে পাওয়ারটা থাকে সেটা সামনে আসে, তাহলে সামনের টার্মটাকেও আমরা পাওয়ার আকারে লিখতে পারি x⁵ dx, এমনটা। তাহলে log এর টার্মের জন্য আর e টু দি পাওয়ার আকারে আছে, ওই জন্য রাশিটা এখান থেকে চলে আসবে x⁵ dx। যাদের বুঝতে অসুবিধা হলো আমি সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি। কোনো ক্ষেত্রে যদি এমনটা হয় log a = 5, তাহলে a = হয় e⁵। এর অর্থ কি হচ্ছে, আমরা বোথ সাইডের টার্মটাকে e⁵ করছি, অর্থাৎ log e⁴ = e⁵। তাহলে এখান থেকে আমাদের এই পোর্শনটা উঠে গিয়ে থাকছে কি a = 5। আমি জাস্ট কম্পেয়ারের জন্য, জিনিসটা বোঝানোর জন্য এইভাবে কম্পেয়ার করছি, কিন্তু লগের মূল বিষয়টা আশা করি তোমরা জানোই। তাহলে a = যদি এক্ষেত্রে 5 হতে পারে, তাহলে এক্ষেত্রে x⁵ হতে পারে। আশা করি কারো অসুবিধা হচ্ছে না বুঝতে। তাহলে x⁵ এর ইন্টিগ্রেশন তো আমরা খুব সহজেই জানি যে x⁵ প্লাস 1 নিচে 5 প্লাস 1 প্লাস c, যা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি x⁵6/6 প্লাস c, যা আছে আমাদের অপশন নাম্বার ডিতে। তাহলে আমাদের 9 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন ডি। এইভাবে আমরা অঙ্কটা সলভ করলাম। নেক্সট হচ্ছে 10 নাম্বার, আমাদের ইন্টিগ্রেশন করতে বলেছে এই টার্মটা, খুব সহজেই করা যাবে। রাশিটাকে ভেঙে নিই, একটা হচ্ছে x²/x আর একটা 1/x, এমনটা। তো এখানে x² ক্যান্সেল হলে থাকছে x, অর্থাৎ f(x) dx একটা, অন্যটা থাকছে f(1/x) dx। অ্যাকচুয়ালি এটা f বলা চলে না, কারণ এটা অপেক্ষক না, ইন্টিগ্রেশন। যাই হোক,
ইন্টিগ্রেশন এক্সের আর ইন্টিগ্রেশন 1/x এর। তাহলে সেই হিসেবে এক্সের ইন্টিগ্রেশন আমাদের হয় সিম্পল x⁻1 + 1 / 1 + 1, আর 1/x এর ইন্টিগ্রেশন তোমরা জানো log mod x প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো খুব সহজে আমরা অ্যান্সার পাচ্ছি x²/2 প্লাস log mod x প্লাস c। এবার দেখা যাক কত নম্বর অপশনে আছে অ্যান্সারটা। 10 নম্বর কোয়েশ্চেনে এই অ্যান্সারটা আছে অপশন নম্বর এ তে। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে অপশন এ। 11 নাম্বার আমাদের বলেছে একটি অপেক্ষকের অন্তকলজ √x হলে অপেক্ষকটা কি, মানে কোনো একটা অপেক্ষকের ডেরিভেটিভ হচ্ছে √x, তাহলে অপেক্ষকটা কি হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি অপেক্ষকটি f(x) ও ধরা যেতে পারে বা y ও ধরা যেতে পারে, তো আমরা y ধরে নিচ্ছি। ধরি অপেক্ষকটি y, আর অপেক্ষকটা যদি y হয় সেই হিসেবে তার অন্তকলজ হচ্ছে dy/dx, যার মান এখানে বলে দিয়েছে √x এমনটা। এবার যদি আমরা লিখি 1 নংয়ের উভয় পক্ষ ইন্টিগ্রেশন করে পাই, তাহলে dy/dx এর ইন্টিগ্রেশন হচ্ছে y, আর এই টার্মের ইন্টিগ্রেশন কী হচ্ছে আমরা করেই দেখি। এর ইন্টিগ্রেশন করতে গেলে √x এর ইন্টিগ্রেশন অর্থাৎ x⁻1/2 এর ইন্টিগ্রেশন, সেটাকে আমরা পাবো x⁻1/2 + 1 ডিভাইডেড বাই 1/2 + 1 + c, অর্থাৎ x⁻3/2 বাই 3/2 + c। এটাকে আর একটু গুছিয়ে নিয়ে কী পাওয়া যেতে পারে, গুছিয়ে নিলে এরকম পাওয়া যেতে পারে, নিচে 3/2টাকে উল্টে নিই, তাহলে 2/3 x⁻3/2 + c এমনটা। এটা আছে আমাদের অপশন নাম্বার 11 নম্বর কোয়েশ্চেন। অপশন নাম্বার বিতে আছে আমাদের এই অ্যান্সারটা। তাহলে আমাদের 11 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে অপশন বি। ফার্স্ট থেকে অঙ্কটা ছিল এরকম, তোমরা দেখলে। 12 নাম্বার বলছে dy/dx = 3x² - 2 হলে y এর মান কত। তো সিম্পল ইন্টিগ্রেশন করা যাক, উভয় পক্ষ ইন্টিগ্রেশন করে পাই। এখানে আমরা পাবো y, আর এখানে কি পাওয়া যাচ্ছে দেখা যাক। এখানে পাওয়া যাচ্ছে 3x² + 1/2 + 1, x² এর ইন্টিগ্রেশন যা হয় -2x + c। c হচ্ছে আমার এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, তাহলে ভ্যালুটা হচ্ছে 3x³/3 -2x + c। 3 ক্যান্সেল হলে থাকছে x³ - 2x + c। y এর ভ্যালুটা ইজিলি আমরা বের করে ফেললাম, x³ - 2x + c, যেটা আছে আমাদের অপশন নাম্বার এ তে। তাহলে আমাদের ফার্স্ট 12 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে অপশন এ। ফার্স্ট থেকে অঙ্কটা ছিল এরকম। নেক্সট হচ্ছে 13 নাম্বার, আমাদের বলেছে cosec 2x cot 2x এর ইন্টিগ্রেশন কী হবে। cosec x cot x এর ইন্টিগ্রেশন হয় -cot x, তো এই ক্ষেত্রে হবে -cot 2x, কিন্তু এখানে x নেই 2x আছে, অর্থাৎ mx এর ফর্মুলার মতো পড়ছে, সেই ধরুন নিচেও হবে 2। আশা করি বিষয়টা বুঝতে পারছো। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি সিম্পলভাবে এখানে করে দিচ্ছি। cosec mx cot mx এর ইন্টিগ্রেশন কী হয়, cosec mx cot mx এর ইন্টিগ্রেশন হয় -cot mx / m + c। তো এখানে আমাদের m এর পরিবর্তে আছে 2, সিম্পল, তাই এমনটা অ্যান্সার হচ্ছে। এবার দেখা যাক এই অ্যান্সারটা কত নম্বর অপশনে আছে। এই অ্যান্সারটা আছে আমাদের অপশন নাম্বার এ তে। তাহলে আমাদের 13 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট হচ্ছে 14 নম্বর, বলেছে m ≠ 0 হলে ইন্টিগ্রেশন sec mx tan mx dx এর। তো এটা আমরা ফর্মুলা অ্যাকর্ডিংই করতে পারি। sec x tan x কার ডেরিভেটিভ হয় sec x এর, তো এই ক্ষেত্রে sec mx আছে, তার ইন্টিগ্রেশনের ফর্মুলাই আছে sec mx / m + c। তো প্রশ্ন হচ্ছে এটা কত নম্বর অপশনে আছে। এটা আছে আমাদের 14 এর
অপশন নাম্বার সিতে। তাহলে সি নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে 40 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন সি।